হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার চলে এসেছি আণবিক ওজনের পার্ট 2 নিয়ে। এর আগের দিন আমরা আণবিক ওজন নির্ণয় শিখছিলাম। যেটুখানি জানার আমরা শুধু সেটুখানি জেনে নিয়েছি যে 1 থেকে 20টা মৌলের নাম, তারপর আণবিক ওজন নির্ণয়ে কিছু শিখেছিলাম। আজকেও আমরা কিছু আণবিক ওজন নির্ণয় শিখব। চলো তাহলে স্টার্ট করা যাক। আজকে আমরা শিখব 3-4টে মৌলের একসাথে আণবিক ওজন নির্ণয় কীভাবে করব। এখানে যেরকম রয়েছে H2SO4, CaCl2, CaCO3, KClO3, এই 4টে মৌলের আজকে আণবিক ওজন নির্ণয় আমরা শিখব। তো প্রথমেই বলি যে এই 4টে আণবিক ওজন নির্ণয়ের জন্য যেরকম এখানে কি রয়েছে H2, হাইড্রোজেন কত নাম্বার ঘরে আছে? আমি এর আগেই বলেছিলাম যে হাইড্রোজেন 1 নাম্বার ঘরে আছে, ঠিক তাই তো? তো হাইড্রোজেন 1 হবে। এখানটার পরমাণু সংখ্যা কটা? পরমাণু সংখ্যা 2টো, তাহলে 1 × 2 প্লাস সালফার কত নাম্বার ঘরে আছে? দেখো সালফার আছে 16 নাম্বার ঘরে, তাহলে সালফার 16। তো যেই তার পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করলাম, তাহলে 16 × 2 কত হয়? 32। ঠিক আছে, তো প্লাস আবার প্লাস এখানে আরেকটা কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেন কত নাম্বার ঘরে থাকে বাবা? অক্সিজেন থাকে 8 নম্বর ঘরে। 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, তাহলে 8 × 2। আচ্ছা, কটা পরমাণু আছে? 4টে পরমাণু আছে, তাহলে কি হবে? 16 × 4। ঠিক আছে, তাহলে এটা হিসাব করো কত হবে? 2 × 2 প্লাস 32 প্লাস 8 দুগুণে 16, 16 4 64 নিয়ে হিসাব করলে কত হয়? 4 5 6 7 8 আর 98, তাই তো? তাহলে হয়ে গেল, এটা আমরা নির্ণয় করতে পারলাম। এইটা হয়ে গেল আমাদের H2SO4 এর আণবিক ওজন। এরপর নেক্সট কি আছে দেখো, CaCl2, ক্যালসিয়াম কত নম্বর ঘরে আছে? ক্যালসিয়াম আছে 20 নম্বর ঘরে, তাহলে 20-এর সঙ্গে কি করবে? 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করলে কত হয়? লিখছি আগে, ভেঙে ভেঙে দেখাই। হ্যাঁ, তাহলে 20 × 2। তারপর ক্লোরিন কত নম্বর ঘরে আছে? ক্লোরিন আছে 17 নম্বর ঘরে। দেখো এটা বিজোড় সংখ্যা, তো যখনই আমি বলেছি যখন বিজোড় সংখ্যা থাকবে তখন এটা কি করতে হবে? যাই সংখ্যা থাকুক না কেন তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো তার সঙ্গে আবার 1 যোগ করব। যেরকম ক্লোরিন আছে 17 নম্বর ঘরে, ওকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 17 দুগুণে 34, তার সঙ্গে 1 যোগ করো 35, তাহলে কত হলো? 35। 35 ইন্টু কত আছে দেখো, Cl2 দুটো পরমাণু আছে, তাই 2 দিয়ে গুণ করব, করলে কত হয়? 40 প্লাস 60, তাই তো? 5 দুগুণে 10 × 1 হাতে, 3 দুগুণে 6 7 70 70। ঠিক আছে, এবার এটা করলে কত হয়? 110, 80 90 100 110। এটা হয়ে গেল CaCl2-র আণবিক ওজন। এরপর চলে আসো CaCO3, এটা হচ্ছে চুনা পাথরের সংকেত। ঠিক আছে, এটা সবাই মার্ক করে নেবে, এটা হচ্ছে চুনা পাথরের সংকেত। চুনা পাথর, এটা হচ্ছে চুনা পাথরের সংকেত। তো এবার দেখো ক্যালসিয়াম কত নম্বর ঘরে আছে? এক্ষুনি বললাম ক্যালসিয়াম আছে 20 নম্বর ঘরে। 2 দিয়ে গুণ করো, 20 দুগুণে 40 প্লাস কার্বন, কার্বন কত নম্বর ঘরে আছে? কার্বন তো আছে 6 নম্বর ঘরে, তাই তো? 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 × 2 প্লাস দেখো অক্সিজেন এখানে কটা আছে? অক্সিজেন আছে, অক্সিজেন কত নম্বর ঘরে আছে? 8 নম্বর ঘরে। 2 দিয়ে গুণ করো, 8 × 2। আচ্ছা, কত পরমাণু আছে? 3টে পরমাণু আছে, তাহলে × 3। এবার যোগ করো, 40 প্লাস 12 প্লাস 16 3 16 × 3, তাই তো? 16 × 3 করলে কত হয়? 318 8 এক হাতে রইল, 3 একে 3 4 48, 3 16 48 48। এবার এটাকে যোগ করো, এই সাইডে করি, 8 9 10 10 0 এক হাতে রইল, 4 5 8 9 10, তাই তো? 100 হয়ে গেল। এটা হচ্ছে চুনা পাথরের আণবিক ওজন। ঠিক আছে, এইভাবে নির্ণয় করবে। এই নিচে ঠিক একই রকম আছে, এটা তোমরা ট্রাই করো, আমি তাও বলে দিচ্ছি। দেখো পটাশিয়াম, পটাশিয়াম কত নম্বর হয়েছে? 19। এটা কি সংখ্যা? বিজোড় না জোড়? বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে গুণ করবে, গুণ করে 1 যোগ করবে, করলে কত হচ্ছে? 19 দুগুণে 38, 38 1 যোগ করলে 39 প্লাস
ক্লোরিন, ক্লোরিন আছে 17 নম্বর ঘরে, গুণ করো 17 দুগুণে 34, বিজোড় সংখ্যা তার জন্য 1 যোগ, তাহলে কত হবে 35, প্লাস অক্সিজেন কত নম্বর ঘরে আছে 16, ঠিক, মানে অক্সিজেন রয়েছে 8 নম্বর ঘরে, 2 দিয়ে গুণ করো 16 হচ্ছে, আর 3টে পরমাণু আছে 16 × 3, তাহলে করলে কত হয় বাবা 39 প্লাস 35 প্লাস 48, এবার যোগ করো, তাহলে এর আণবিক ওজনটা কত বেরোলো 100। আমরা কেমিক্যাল ক্যালকুলেশনের অঙ্কগুলো দেখব। এই কেমিক্যাল ক্যালকুলেশনের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 3টে নিয়ম জানতে হবে। প্রথম নিয়মে কি বলা হয়েছে, কোয়েশ্চেন ভালো করে বুঝে পড়ো। হ্যাঁ, কোয়েশ্চেন না বুঝে পড়লে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না, আর 3 নম্বর হাত থেকে বেরিয়ে যাবে। মনে রাখবে এই কেমিক্যাল ক্যালকুলেশনের উপর কিন্তু 3 নম্বরের একটা অঙ্ক থাকেই থাকে, আর সেই 3 নম্বর তোমাকে নিয়ে আসতেই হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আণবিক ওজন দেওয়া আছে কি দেখো, দেখো কোয়েশ্চেনে কিন্তু অনেক সময় আণবিক ওজন দিয়ে দেয়, যদি সেই আণবিক ওজন না দেওয়া থাকে তাহলে তো একটা ভিডিও দিয়েছি, ওই আণবিক ওজন নির্ণয় খুব কিন্তু সহজ, দেখে নাও, দেখে নিয়ে আণবিক ওজন নিজেরা নির্ণয় করতে পারবে। তারপর কি, যেটা নির্ণয় করতে বলেছে সেটা ডান দিকে লেখো, মানে তোমাকে ধরো কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এবার কতটা সালফার প্রয়োজন, তাহলে কতটা সালফার প্রয়োজন, সালফার কতটা লাগবে, তাহলে সালফারটাকে আমরা ডান দিকে রাখবো, ঠিক আছে। এই হলো 3টে নিয়ম। এই 3টে নিয়ম জানা থাকলে আমরা এই কেমিক্যাল ক্যালকুলেশনের উপরে সব অঙ্ক নিজেরা নামাতে পারবো। চলো তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা ভালো করে বুঝে নিই এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে। চলো দেখো কোয়েশ্চেনে হাজির হয়ে গেছি। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপরে, কার উপরে, লোহিত তপ্ত আয়রনের উপরে, তাহলে আয়রন কি এফি লিখে দিই, প্লাস স্টিম মানে হচ্ছে জলীয় বাষ্প বা H2O, স্টিম যেখানে থাকবে সেখানে কি বসাবে H2O, আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো, তাহলে প্লাস H2O দিলাম, করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, তাহলে কি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস H2, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম Fe3O প্লাস H2। এবার এদের কিন্তু সমতা বিধান দেখবো আমরা, ব্যালেন্স কিভাবে করব। দেখো এখানে কি রয়েছে Fe3 আছে, এখানে কটা আছে একটা Fe, 3টে লাগবে, তাই এর আগে আমি কি বসালাম 3 বসালাম, আচ্ছা 3টে Fe হয়ে গেল। এখানে অক্সিজেন কটা আছে একটা, এখানে অক্সিজেন কটা আছে বাবা 4টে আছে, তাহলে 4 করতে হবে, তাহলে এর আগে আমরা কি করব 4 বসিয়ে দেব, 4, ঠিক আছে 4 দিয়ে দিলাম। এরপর দেখো 4টে অক্সিজেন হয়ে গেল, আর হাইড্রোজেন এখানে কটা আছে 2টো, তাহলে এখানে 4 × 2 কত হচ্ছে 8টা, তাহলে আমাদের এখানেও কি করতে হবে 8 করার জন্য 4 দিয়ে দিলাম, 4 দিয়ে গুণ করে দিয়েছি, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, ওকে। এবার দেখো আণবিক ওজন দেওয়া আছে, হ্যাঁ ফেরাসের আণবিক ওজনটা দেওয়া আছে আমাদের, তাহলে আণবিক ওজনটা নির্ণয় করতে হবে। এবারে দেখো এখানে 3 মোল ফেরাস বলেছে, তাহলে 3 × আণবিক ওজন কত 56 লিখে দিই, দিয়ে এইটারই নির্ণয় করব, কেন, কারণ এখানে দেখো বলেছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে, শুধু আয়রনটা জানতে চেয়েছে, তাই আমি শুধু আয়রনেরই আণবিক ওজনটা লিখবো, আমরা কেন বেশি খাটবো, যেটুখানি দরকার শুধু সেটুখানি করো। তারপর এখানে কি আছে যে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, তাহলে এখানে হাইড্রোজেন বলেছে, এবার হাইড্রোজেন আণবিক ওজন নির্ণয় করো, 4 × হাইড্রোজেন মানে 1 নম্বর ঘরে, 2টো পরমাণুর জন্য 2 × 1, তাহলে কত হবে 4 দুগুণে 8, আর এখানে 56 × 3 কত হয় 3 × 6 18, 8 এক হাতে রইল, 5 × 3 15 16 168। তাহলে দেখো কি লিখবো 168 গ্রাম আয়রন স্টিমের উপর দিয়ে চালনা করলে 8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন, মানে যেটা জানতে চেয়েছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে, সেটাকে আমরা ডান দিকে লিখলাম, ঠিক আছে। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে 21 গ্রাম লোহিত তপ্ত, আচ্ছা ফার্স্টে 1 গ্রাম দিয়ে দেখি, তাহলে 1 গ্রাম দিয়ে কি হবে, তাহলে 1 গ্রাম
স্টিমের উপর দিয়ে চালনা করলে কত হবে? কম। তাহলে 8 বাই যেটা দেওয়া আছে 8 বাই 168, ঠিক আছে। দিয়ে তারপরে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম চালনা করলে তাহলে কি হবে? 8 ইন্টু যেটা বলেছে 21 বলেছে, 21 ডিভাইডেড বাই 168, ঠিক আছে। দিয়ে এটাকে কাটো, 8 21 168, ঠিক আছে। 8 কাটা 21 হলো, দিয়ে এই 21 কেটে গেল, তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। কিছু আছে এখানের মধ্যে? দেখো কিছু নেই, একদম সিম্পল, তাই তো। তাহলে এখানের মধ্যে আমরা করলামটা কি? কিছু করিনি, শুধু ফার্স্ট কোয়েশ্চেন পড়েছি, যা যা জানতে চেয়েছে সেগুলো বসিয়েছি। আয়রন বলেছে আয়রন দিয়েছি, স্টিম বলেছে স্টিম দিয়েছি, উৎপন্ন হয়েছে হাইড্রোজেন লিখেছি। দিয়ে তাহলে H2 নিয়ে নিলে তাহলে কি তৈরি হচ্ছে? Fe3O4 তৈরি হচ্ছে। Fe3O4 তৈরি হওয়ার পরে আমরা কি করলাম? এদের ব্যালেন্স করলাম, সমতা বিধান করলাম। করার পরে দেখলাম যে ফেরাসের আণবিক ওজন দেওয়া আছে কি নেই। দেওয়া আছে 56, তো সেখান থেকে কি করলাম? এখানে 3 মোল বলেছে, তাই 3 দিয়ে গুণ করে দিয়েছি। আর এখানে হাইড্রোজেন তো আমরা জানি আণবিক ওজন ওর 1, দুটো পরমাণুর জন্য 2, তাহলে হাইড্রোজেন আণবিক ওজন হচ্ছে 2। তাহলে 2 এর সঙ্গে এখানে 4 মোল বলেছে, 4 দিয়ে গুণ করেছি, তাহলে 4 দুগুণে 8টা হলো। তারপর কি করলাম? তারপর সোজা যেরকম ঐকিক নিয়ম করে সেরকম করে দিয়েছি যে 168 গ্রাম আয়রন স্টিমের উপর দিয়ে চালনা করলে 8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম আয়রন উপর দিয়ে স্টিম চালনা করলে কত হবে? 8 বাই 168। আর 21 গ্রাম যেটা কোয়েশ্চেনে দিয়েছে, দেখো কোয়েশ্চেনে যেটা দিয়েছে 21 গ্রাম আয়রন উপর দিয়ে তাহলে চালনা করলে কত হবে? তাহলে 21 গ্রাম আয়রন স্টিমের উপর দিয়ে চালনা করলে 8 × 21 ডিভাইডেড বাই 168, যেটা জানতে চেয়েছে সেটা ডান দিকে রেখেছি। তাহলে 8 × 21 ডিভাইডেড বাই 168 দিয়ে কাটাকুটি করে আমাদের উত্তর বেরোলো 1 গ্রাম। ব্যাস, এটাই হয়ে গেল। চলো আর একটা কোয়েশ্চেন দেখা যাক। দেখো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়েছি, এই কোয়েশ্চেনটা আমাকে সবাই করে পাঠাবে, একদম ঠিকঠাক করবে, ঠিক একই রকমের আগের মতোই অঙ্কটা, শুধু ডিজিট চেঞ্জ করেছি, তোমরা নিজেরা ওটা করতে পারবে। আমাকে প্লিজ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এটা পাঠাবে। চলো দেখো আর একটা অঙ্ক কি এসেছে। 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণের উপর দিয়ে চালনা করলে কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে? তাহলে কি বলেছে? 17 গ্রাম H2S গ্যাস, কত গ্রাম? 17 গ্রাম H2S গ্যাস, তাহলে ফার্স্ট কি H2S প্লাস ক্লোরিন দ্রবণের উপর চালনা করা হয়েছে প্লাস Cl2 চালনা করলে কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে? বা সালফার আছে, কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে? তাহলে কি কি তৈরি হয়েছে দেখো, এইটার ফার্স্ট পার্ট, এটা লাস্ট পার্ট, এরকম ভাবে মানে ইকুয়েশনটা বানাবে। এই যে মৌলটা আছে, এই যে যৌগটা আছে, দেখো দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে, একটা হাইড্রোজেন আর একটা সালফার, আর এটা একটা ক্লোরিন নিয়ে তৈরি হয়েছে। এর ফার্স্ট পার্ট নিলে এর লাস্ট পার্ট নেব, তাহলে এর লাস্ট পার্ট বলতে তো এটা একাই আছে, তাহলে এর ফার্স্ট পার্ট নিচ্ছি H2 আর এর সঙ্গে Cl2, মানে HCl, দুটো 2 2 করে আছে, তাই এর আগে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে পরে শুধু সালফার একা আছে। ব্যাস, এবার নির্ণয় করো কি কি দিয়েছে। দেখো আণবিক ওজন 17 গ্রাম H2S, ফার্স্টে হাইড্রোজেন সালফাইডে আণবিক ওজন নির্ণয় করো। হাইড্রোজেন কত নম্বর ঘরে আছে? 1 নম্বর ঘরে, এর আণবিক ওজন তো 2 হয়, 2 প্লাস সালফার কত নম্বর ঘরে আছে? সালফার আছে দেখো 16 নম্বর ঘরে, 2 দিয়ে গুণ করো 32, তাহলে 16 × 2 = 32, ঠিক আছে। সালফার হাইড্রোজেন সালফাইড চেয়েছে তাই বসিয়েছি, দিয়ে ক্লোরিন দ্রবণের উপর চালনা করলে কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে? তাহলে সালফারটা বার করো, সালফার রয়েছে 32, তাহলে এখানে 32 প্লাস 2 কত হবে? 34, ঠিক আছে। তাহলে 34 গ্রাম H2S ক্লোরিন দ্রবণের উপর চালনা করলে, H2S ক্লোরিন দ্রবণের উপর চালনা করলে 32 গ্রাম সালফার পাওয়া যায়, তাই তো। এই জায়গাটা মুছি একটু, হ্যাঁ, 32 গ্রাম সালফার পাওয়া যায়। তাহলে 17 গ্রাম হাইড্রোজেন সালফাইড ক্লোরিন দ্রবণের উপর চালনা করলে 32 × 17 ডিভাইডেড বাই 34, কেন একটু ভেঙে দেখাই তাহলে। ধরো 1 গ্রাম বলেছে, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের উপর ক্লোরিনের উপর চালনা করলে কত হবে? 32, এইটা নিচে ভাগ আকারে বসবে 34। এবার যে এখানে 17 চলে আসবে তখন সেটা কি হবে? 32 × 17 ডিভাইডেড বাই 34, 17 × 17 ডিভাইডেড বাই 34 করলে 2 দিয়ে এটা কাটছে 16, তাহলে কত গ্রাম সালফার পাওয়া যাবে? 16 গ্রাম সালফার পাওয়া যাবে, 16 গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে। ব্যাস এইটুখানি, কিচ্ছু নেই। দেখো এখানের মধ্যে একদম সহজ, যে ফার্স্ট দেখলাম কোয়েশ্চেনটা কি আছে,
H2S গ্যাস চালনা করলে Cl2 দ্রবণের উপর চালনা করলে কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে। কি বলেছিল? H2S দিলাম, প্লাস কি বলেছে যে ক্লোরিন দ্রবণের উপর চালনাতে Cl2 দিয়েছি, দিয়ে এটা তৈরি হলো। ঠিক আছে, দিয়ে তারপর আমরা এর আণবিক ওজন নির্ণয় করলাম। আণবিক ওজন নির্ণয়ের পরে ঐকিক নিয়ম। ঠিক আছে, ব্যাস এইটুখানি তোমাদের জন্য থাকবে। একই জিনিস, শুধু এটা থাকবে 19 গ্রাম। হ্যাঁ, ভগ্নাংশে আসতে পারে, সেই বুঝে করবে। 19 গ্রাম, ঠিক আছে। 19 গ্রাম H2S ক্লোরিনের উপর দিয়ে চালনা করলে কত গ্রাম সালফার অধ্যক্ষিপ্ত হবে। দুটো কোয়েশ্চেন দিলাম বাড়ির জন্য, এই দুটো কোয়েশ্চেন অবশ্যই করে আমাকে নিচের নাম্বারে সবাই সেন্ড করবে, আমি কিন্তু দেখে উত্তরটা বলে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, টাটা।